আমি বিয়ে করব না আপনাকে, যেতে দিন আমাকে। নিজের হাত রাজের থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে মেহু। রাজ ঘাড় বাঁকা করে তার দিকে পলক না ফেলেই তাকিয়ে আছে। মেহু অনবরত কেঁদেই যাচ্ছে। রাজ নাক ফুলিয়ে বলে, ওহ বেবি, কিন্তু কি হবে? আমাকে বিয়ে না করে তো যেতে দিব না তোমায়। প্লিজ যেতে দিন আমাকে। আর এই বিয়ে কি করে হয় বলুন? আপনার তো আমার খালামুনির সাথে বিয়ের ডেট ফিক্সড হলো গতকাল। এটাই তো বোঝাতে চাচ্ছি আমি। বিয়ের ডেট ফিক্সড হয়েছে, বিয়ে তো হয়নি, তাই তোমাকে বিয়ে করতে কোনো বাধা নেই। মেহুর গাল টেনে বলে রাজ। মেহুর ঘৃণায় বমি আসছে রাজের উপরে। ছি, কতটা নোংরা লোক। আপনার কি মাথা নষ্ট? অবশ্যই বেব, তোমার জন্য মাথা নষ্ট। পিস্তল দিয়ে মেহুর গাল স্লাইড করে বলে। মেহু রাজের হাত সরিয়ে দেয়। ক্ষিপ্ত স্বরে রাজের দিকে আঙুল তুলে বলে, আপনি একটা নিকৃষ্ট লোক। আপনাকে কখনো আমি মেনে নিব না। মেনে নেওয়ার বিষয়টা পরে দেখছি, আগে বিয়েটা করে নেই। এই বলে কাজীকে ইশারা করে বিয়ের কাজ শুরু করতে। কাজী সাহেব ইশারা পেতেই চটজলদি কাজ শুরু করে দেয়। লেখালেখির কাজ শেষ করে কাজী বলতে শুরু করে, আতিফ এহসানের বড় ছেলে যুবরাজ এহসানকে কি আপনি স্বামী হিসাবে কবুল করেছেন? যদি করে থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ। মেহু বলে না, চুপ করে থাকে। রাজের রাগ আরও বেড়ে যায়। মেহুর কানে ফিসফিস করে বলে, নিজের বাবাকে বাঁচাতে চাও না বেব? মেহু চোখ বড় বড় করে তাকায় রাজের দিকে। রাজ পিস্তলটা দেখায় মেহুকে। মেহু ভয় পেয়ে যায়। এই লোকটা যা খুশি তাই করতে পারে। মেহু একটা ঢোক গিলে বলে, আলহামদুলিল্লাহ। এরপর রাজকে বলার সাথে সাথেই সেও বলে দেয়। বিয়ে সম্পন্ন হয় তাদের। মেহু নিচের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে মেহেকে রহমান। বাবার নাম সজীব রহমান, মায়ের নাম মনিরা শেখ। মেহু এবার এইচএসসি এক্সাম দিয়েছে। বয়স কতই বা হবে, 19 বছরের হবে। মেহুকে কান্না করতে দেখে তেতে ওঠে রাজ। কাজীকে বিদায় দিয়ে দিছে বিয়ে শেষ হওয়ার সাথে সাথে। মেহুর গাল চেপে রাজ ক্ষিপ্ত স্বরে বলে, আই হেট টিয়ার্স বেব। আপনার জন্য আমি কাঁদবো না। আপনি আমার জীবনটাকে এলোমেলো বানিয়ে দিয়েছেন। আমার পুরো পরিবার আমাকে ভুল বুঝবে। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করছো? এখন কেউ জানবে না আমাদের বিয়ের কথা, আই প্রমিস। মেহুর কান্না থামে না। রাজের রাগ হয় আরও বেশি। সে কান্না জিনিসটা সহ্য করতে পারে না সে। এটা মনে করে সে দুর্বল বানিয়ে দেয় তাকে, আর সে তো দুর্বল নয়। গাড়ি দিয়ে এনে মেহুকে নামিয়ে দেয় তাদের বাড়ির সামনে। মেহু গাড়ি থেকে নামতে নিলেই রাজ হাত ধরে ফেলে। মেহু চমকে তাকিয়ে বলে, কিছু বলবেন? না, বিয়ে করার সত্ত্বেও বউকে বাপের বাড়ি রেখে যেতে মন ছায় দিচ্ছে না, তাই। যেতে দিন আমাকে, অনেক লেট হয়ে গেছে। অসহায় শোনালো মেহুর গলা। রাজ ছেড়ে দেয় তার হাত। মেহু দেরি না করে ছাড়া পেতেই জলদি নেমে যায় সে গাড়ি থেকে। রাজ নিজের চোখে রোদ চশমাটা পড়ে আছে। মেহুকে বিদায় দিয়ে সে চলে যায়। মেহু সেখানেই কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতেই গা শিউরে উঠছে তার। পেছন ফিরে তাকাতেই দেখে সামিয়া দাঁড়িয়ে আছে। চমকে উঠে সে। দেখে ফেলেছে তো তাকে রাজের সাথে। মেহুকে এইভাবে ভড়কে যেতে দেখে সামিয়া এগিয়ে এসে মেহুর গালে হাত রেখে বলে, কি হয়েছে তোর? এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর চেহারা ছবি এমন দেখাচ্ছে কেন তোর? মেহু মনে মনে স্বস্তি পায়। এই ভেবে সামিয়া দেখেনি রাজকে। মেহু হালকা হেসে বলে, কিছু হয়নি খালামণি, এমনিই দাঁড়িয়েছিলাম। তুমি কখন এলে আমাদের বাসায়? এই কিছুক্ষণ হলো। চলো ভিতরে যাই। না, আজকে যুবরাজের মা বাবা আসবে কথা বলতে আবার। যুবরাজ নামটা শুনতেই বুকের মাঝে কেমন একটা করে ওঠে মেহুর। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে যায়। এই লোকটাই তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কি হলো, কোথায় হারিয়ে গেলি? সামিয়ার কোথায় হুঁশ আসে মেহুর। মাথা নেড়ে বলে, কিছু না। আচ্ছা যাও, পরে কথা বলবো নে। মেহু আর দাঁড়ায় না, হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে চলে যায়। সামিয়া বুঝলো না হঠাৎ মেহুর কি হলো। সে ভাবলও না এতো এটা নিয়ে। সে হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। মেহুদের বাড়ি থেকে তাদের বাড়ি খুব বেশি একটা দূরে নয়, যেতে সময় লাগে 20 মিনিট। মেহু রুমে এসে নিজের রুমে দরজা লাগিয়ে দেয়। ভয়ে হাত পা কাঁপতে ধরেছে তার। কি হবে যদি রাজার মেহুর বিয়ের কথা তার ফ্যামিলির লোক জানতে পারে? কি হবে তখন ভাবতেই মাথাটা ঘোরাচ্ছে। রাত বাজে 1টা। ঘুম হচ্ছে না মেহুর। কি হবে অস্থিরতা কাজ করছে তার মনে। আল্লাহ এ কোন পরিস্থিতিতে ফেলো তাকে। বারবার বিছানা থেকে উঠে বেলকুনিতে চলে আসছে, তো আবার বেলকুনি থেকে রুমে যাচ্ছে। এমন অস্থিরতার মাঝেই ফোনটা বেজে ওঠে তার। ফোনের শব্দের সাথে সাথে ভয়ে আটকে উঠে সে। পরে নিজেকে স্থির করে ফোনের কাছে এগিয়ে যায়। নাম্বার সেভ করা নেই। ভ্রু কুঁচকে সে কল রিসিভ করে। সে চুপ করে থাকে কিছুক্ষণ। অপর পাশের ব্যক্তিও চুপ। অনেকক্ষণ পর পার হওয়ার পরেও যখন কোনো রেসপন্স এলো না অপর পাশ থেকে, তখন বিরক্ত হয়ে মেহু বলে, কে রে কল দেয় এত রাতে?
তাও একটা মেয়েকে। আর কথা বলতে কষ্ট হলে কল দেন কেন? এমনি নিজে বাঁচি না, নিজের জ্বালায়। কেন? তোমার আবার কি জ্বালাবো? রাজের কণ্ঠ কানে আসতেই মেহু ফোন সরিয়ে নেয় কান থেকে। এ লোকটা এত রাতে কল দিল কেন? মেহুর মিহি স্বরে বলে, এত রাতে কল কেন করলেন? মিস করছে যে বউকে। বারবার বউ শব্দটা লাগাবেন না কথায়, আমি কমফোর্ট ফিল করি না। খালামণির হবু জামাই হিসেবে দেখেছি আমি আপনাকে। একটু উচ্চ আওয়াজেই বলে সে। রাজ অপর পাশ থেকে হেসে ওঠে, হিসিস করে বলে, কালকে সকালে ঘুম থেকে উঠে একটা গুড নিউজ পাবে। কি গুড নিউজ? সেটা কাল তোমার নানা ভাইয়ের কাছ থেকে শুনে নিও। এখন ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। মেহুকে আবার বলতে না দিয়ে কল কেটে দেয় রাজ। মেহুর অস্থিরতা এখন আরও বেড়ে যায়, হাঁসফাঁস করতে শুরু করে। কি হচ্ছে এসব তার সাথে? একদিনের ভেতরে তার জীবনটা কেমন পাল্টে গেল। সারা রাত আর ঘুম হলো না তার। একদম ভোরবেলা তার চোখ দুটো লেগে আসে। সারা রাত ঘুম না হওয়ার কারণে ঘুমটা বেশ গভীরই হয় তার। ঘুম ভাঙে তখন বাজে 12টা। মেহু এলোমেলো চুল নিয়ে ঘুম ঘুম চোখেই চলে আসে নিচে বসার রুমে। বসার রুমে নামতেই তার নানা শরীফুল শেখ, নানু আসমা আর সামিয়াকে দেখে চমকে ওঠে। বুকটা তখনই কেঁপে ওঠে যখন সবার দৃষ্টি তার দিকে তাকায়। মিহু, এদিকে আয়, কথা আছে। শরীফুল শেখের এই বাড়িটাই যথেষ্ট ছিল তার হাত পায়ের কাঁপুনি ধরানোর জন্য। তবে কি রাজ বলে দিয়েছে সব? তার পরিবার কি বুঝবে তার পরিস্থিতির কথা? সে তো নিজ ইচ্ছায় করেনি বিয়ে। সে তো এই বিয়েটা মানেই না, তাকে জোর করে করিয়েছে বিয়ে। রাজের সামিয়ার বিয়ে ভেঙে গেছে। গতকাল এসে বিয়ে ভেঙে দিয়ে গেছে রাজের বাবা মা। কথাটা মেহুর কানে আসতেই মেহু চমকে ওঠে। এই কথাটা বলতেই শরীফুল শেখ দেখেন তাকে। শরীফুল শেখ মাথায় হাত দিয়ে বসে আছে। মনিরা শেখ এসে বাবার পাশে বসে বলে, এত চিন্তা করে কি হবে বলো? যা হবার তো হয়ে গেছে। হুম। ছোট করে উত্তর দেয় শরীফুল শেখ। মেহু সবার দিকে চোরা চোখে তাকিয়ে কেটে পড়ে সেখান থেকে। মেহুর মনেই লোকটার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই কাজ করছে না। রাজের জন্যই সে তার মা বাবার সামনে থাকার সাহস পাচ্ছে না, তার পরিবারের সাথে বসে কথা বলার সাহস পাচ্ছে না। এই লোকটাকে সর্বোচ্চ ঘৃণা করে সে। মেহু রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। আজকে তার ফ্রেন্ড বন্যার বাসায় যেতে হবে, কিছু নোটস আছে সেগুলো আনতে যাবে সে। রেডি হয়ে একেবারেই বের হয় সে। শরীফুল শেখ আর বাকি সবাই বসেছিল ড্রয়িং রুমে। মেহু মনিরার কাছে এসে বলে, আম্মু, আমাকে যেতে হবে একটু বন্যার বাসায়। সেখানে কেন? এই নোটস রয়ে গেছে আমার কিছু, সেগুলো আনতে। মেহু মাথা নাড়ে, তারপর সামিয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না খালামণি, উনি তোমার যোগ্য নয়। সামিয়া মেহুর কথায় হাসে, কান মলে দিয়ে বলে, বড় হয়ে গেছিস। মেহুও হেসে দেয়। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় পূর্ণাদের বাড়ির উদ্দেশ্যে। চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে। দুপুরবেলা তেমন একটা লোক নেই আশেপাশে। আজকের গরমটাও পড়েছে বেশ। রিক্সাও পাচ্ছে না সে, তাই সে হেঁটেই যেতে শুরু করে। শরীর ঘেমে একাকার হয়ে আছে। মেহু ওড়না দিয়ে মুখের ঘামটা মুছে দিতে দিতেই হাঁটছিল। তখনই হ্যাচকা টান পড়ে তার হাতে। কেউ গাড়িতে তুলে মুখে চেপে ধরে পেছন থেকে মেহুর। মেহু যেন হাঁসফাঁস করতে শুরু করে। মনের ভেতরে জমা হলো একরাশ ভয়। নিজেকে ছাড়াতে ছটফট করতে শুরু করে মেহু। আচমকা ছেড়ে দেয় তাকে। কানের কাছে ভেসে আসে পুরুষালী কণ্ঠে হাসির শব্দ। মেহুর কাছে চেনা ঠেকলেও সেই হাসি। চোখ মেলে সেদিকে তাকাতেই দেখে রাজ। মেহু ক্ষিপ্ত স্বরে বলে, এগুলো কোন ধরনের মজা মিস্টার? এগুলো মজা নয় বেবি, রোম্যান্স। এই বলেই মেহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে বলে। মেহুর ভয়ে ঘৃণায় কান্না চলে আসে। কালকে থেকে যেগুলো ফেস করছে সবগুলো মনে পড়তে শুরু করে। মেহুর কান্নাগুলো জমা হতে শুরু করে গলায়। ঠোঁট ফুলিয়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলে, কেন করলেন আমার জীবনটা নষ্ট? মেহু প্রশ্ন করলো রাজকে। রাজ গাড়িতে বসে মেহুর কোলে মাথা দিয়ে পায়ের উপরে পা তুলে ফোন টিপছিল। মেহুর প্রশ্নে তার দিকে তাকিয়ে বলে, নষ্ট করিনি বেবি, ভালোবেসে বলে আগলে রাখতে চাইছে। মেহু নিজেকে শক্ত করে নিল, গম্ভীর স্বরে বলে, আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন, আমাকে যেতে দিন। একদম না, তুমি চলে গেলে তো আমি মরেই যাব। মেহু এক ভ্রু কুচকে রাজের দিকে তাকিয়ে তাতে দাঁত চিপে বলে, ভালোবাসেন খুব? থাকতে পারবেন না? জীবন ধ্বংস হতে দেখতে চান? এবার রাজ সোজা হয়ে বসে। মেহুর হাত নিজের হাতে নিয়ে একটা চুমু এঁকে দিয়ে বলে, এই হাত ধরেছি যখন, তখন আর ছাড়ছি না। ও রিয়েলি? তবে নিজের জীবনটা তছনছ হতে দেখতে তৈরি থাকুন, যুবরাজ হিসান। রাজ হাসে মেহুর কথায়। ঘাড় বাঁকা করে এক চোখ বন্ধ করে মেহুর দিকে তাকিয়ে বলে, তুমি করবে বুঝি? বেবি দেখো, আবার প্রেম ভরে যেও না, তার দায় কিন্তু আমি নেব না।
মেহু চুপ হয়ে যায়। এই ব্যক্তির সাথে কথা বলাটাই তাই, তার উচিতই না এই ব্যক্তির সাথে কথা বলা। মেহু এলোমেলো দৃষ্টি রেখে বলে, আমি নামবো, নামিয়ে দিন এখানে। গাড়ি থামাতে বলুন এখানে। রাজ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, সাথে গাড়ি থেকে নেমে যায়। মেহু দেরি না করে নেমেই হাঁটা ধরে সামনের দিকে। তখনই রাজ পেছন থেকে ডাক দেয়। মেহু থামো, সরে যাও। মেহু থামে না, তাকায় না। রাজ তেজি স্বরে বলে, যদি না থামো, এখনই তোমার পরিবার জানবে তোমার আর আমার বিয়ের কথা। কথাটা মেহুর কানে এসে বাজতেই থেমে যায় তার পা। তার বাবা জানলে তাকে মেরেই ফেলবে, মা তো ত্যায্য করে দিবে, নানু ভুল বুঝবে, আর সামিয়া সে তো আর কখনো কথাও বলবে না। ভাববে ভাগ্নি হয়ে তার কাছ থেকে তার হবু বরকে কেড়ে নিয়েছে। মেহুর গলা শুকিয়ে আসে কথাগুলো ভাবতেই। মেহু থেমে যেতেই রাজ গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে যায়। মেহু পেছন ফিরে যাবে, তখনই রাজের বুকে এসে মাথা টেকে তার। মেহু মাথা নিচু উঁচু করে তাকিয়ে দেখে রাজকে। না শুনে চলে যাচ্ছিলে কেন? আমার কাজ আছে, যেতে হবে জলদি। ওকে যাও। আর শোনো, কালকে ঠিকানায় চলে আসবে ঠিক 12টায়। কোনো হেরফের যেন না হয়। মেহুর দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে। মেহু ভ্রু কুচকে কার্ডটা হাতে নিতেই রাজ নিজের চোখে সানগ্লাস পরে হাঁটা ধরে গাড়ি দিকে। মেহু সেদিকে দাঁড়িয়েই থাকে। বন্যা কানে হেডফোন গুঁজে গান শুনছিল। এদিকে মেহু কলিং বেল চাপছে বারবার। বন্যার মা আলিয়া খানম রান্নাঘর থেকে চিৎকার করে বলে, দেখ তো বন্যা কে এসেছে। অনেক জোরে বলা সত্ত্বেও সে কথা বন্যার কান অবধি পৌঁছায় না। পৌঁছাবেই বা কী করে? সে তো কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গানের সাথে গান গাইছে। আলিয়া খানম মেয়ের প্রতি বিরক্ত হয়ে নিজেই এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে মেহু দাঁড়িয়ে আছে। আলিয়া খানম মেহুকে দেখে হেসে বলে, কেমন আছিস মেহু? ভালো, তুমি কেমন আছো? ভালো। আয় ভিতরে এসে বস। না না আন্টি, বসবো না, আজকে তাড়া আছে আমার। তোমার মেয়ে কোথায়? মেহু ভেতরে ঢুকতে ঢুকতে বলে। বন্যার কথা শুনতেই আলিয়া খানম মুখ গোমরা করে বলে, নবাবজাদি নিজ রুমে বেলকুনিতে বসে গান শোনে, দেখিস না বেসুরো গলায় গান গাচ্ছে। আলিয়া খানমের কথায় কান পেতে শোনার চেষ্টা করে মেহু। হ্যাঁ, সত্যিই বন্যা গান গাইছে। মেহু এগিয়ে আসে বন্যার রুমে। বন্যার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিক করে হেসে দেয় মেহু। মেহুকে দেখে বন্যা কান থেকে হেডফোন সরিয়ে বাজখাই গলায় বলে, হাসছিস কেন মুখপুরি? তোর গান শুনে রে, বন্ধ কর এই গান। তোর সুর শুনে বেচারা কুকুরগুলো একের পর এক পানিতে পড়ছে। আস্তে আস্তে গড়াগড়ি খেতে খেতে মেহু বলে। বন্যা ক্ষিপ্ত স্বরেই বলে, তাতেও উপকারই করেছে। এই গরমে কুকুরগুলো পানিতে নেমে নিজেকে ঠান্ডা করছে। হয়েছে, এখন আমার নোটসগুলো দে, বাড়ি যেতে হবে জলদি। এমনি ঝামেলার ভিতরে আছি। কি ঝামেলা? তোর জানতে হবে না। মেহু তাড়া দিয়ে বলে। বন্যা এতে মুখ গোমরা করে বলে, তুই আমাকে বলবি না? মেহু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বন্যার সামনে বসে তার সাথে কালকে থেকে হওয়া সকল ঘটনা এক এক করে খুলে বলে। যা শুনে বন্যা পুরো অবাক। কি বলিস? এত কিছু হয়ে গেছে একদিনে? কাউকে বলিস না। এখন কি করবি তুই? আমি কিছু জানি না, কি করব, কি হবে আমার জীবনে, কিছুই না। শুধু এতটুকু জানি, আমার পরিবার জানলে আমার জীবন শেষ হয়ে যাবে। এটুকু বলেই ডুকরে কেঁদে ওঠে। সে নিজেকে শক্ত রাখতে চেয়েও রাখতে পারছে না। সে পরিস্থিতি কি করে সামলাবে? এত কিছুর সামাল সে কিভাবেই দিবে? রাজ কেন করলো তার সাথে এমন? কিছুই বুঝে উঠতে পারছে না সে। মেহু টেনশনে এদিক ওদিক পায়চারি করছে। ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে চলেছে, তবু মেহু এখনও বেরোয়নি। রাজ যেই ঠিকানাটা দিয়েছে সেখানে যাওয়ার কথা ভাবতেই সে বিরক্ত হয়ে উঠছে। সে যেন জেদ করে ঠিক করে নিয়েছে, যে করেই হোক সে ওই ঠিকানায় যাবে না। ঝড় আসুক, বাদল নামুক, পৃথিবী উল্টে গেলেও সে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। চিন্তা ভর করলেও এই সিদ্ধান্তে সে নিজের সাহস খুঁজে পাচ্ছে না। নানান যুক্তি, নানান ভাবনায় নিজেকে বুঝিয়ে চলেছে সে নিজের মতো করেই পথ বেছে নেবে। ঠিক তখনই মেহুর ফোনটা বেজে ওঠে। হঠাৎ সেই শব্দে সে চমকে যায়, যেন হৃদস্পন্দন থেমে আছে এক মুহূর্তের জন্য। কাপা হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। রাজের নাম জলজল করছে সেখানে। মুহূর্তেই সে পিছু হটে, যেন ফোনটা কোনো বিষাক্ত কিছু। ভেতরে ভেতরে কেঁপে উঠলেও মুখে নিজের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। না না মেহু, তুই এই ফোন ধরবি না, কিছুতেই না। নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়বি না তুই। নিজেকে বারবার বোঝাতে থাকে, যেন প্রতিটা শব্দে নিজের সাহস একটু একটু করে গড়ে তোলে। তবুও ব্যর্থ হয় মেহু নিজেকে বোঝাতে। ভেতরের দ্বিধা আর গুঞ্জন তাকে গড়িয়ে দেয় এক মুহূর্তে। কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলে। নিঃশ্বাস আটকে আসে বুকের মাঝে। অবশেষে রিসিভ করে কানে তোলে। অপর পাশ থেকে ভেসে আসে চেনা সেই কণ্ঠ। কি ব্যাপার বেব, এখন এলেন আছে? রাজের স্বরটা শোনা মাত্রই আগুন ধরে যায় তার বুকে। লোকটার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আসে না। মেহু কিছুটা কঠোর, কিন্তু কাঁপা স্বরেই বলে, আসবো না আমি। রাজ একটুও থামে না। তার গলায় এক চাপা হুমকির সুর। তুমি না এলে জানো তো
আমাদের বিয়ের কথাটা তোমার ফ্যামিলিকে জানিয়ে দেব। তখন কি হবে বলো তো? তোমার পরিবার ভাববে তুমি তোমার খালার হবু বরকে বিয়ে করেছো। এই কথাগুলোর জন্য বজ্রঘাতের মতো আছড়ে পড়ে মেহুর বুকের ভেতরে। মুহূর্তেই নিঃশ্বাস ভারী হয়ে ওঠে তার। ভয়, লজ্জা, রাগ সব একসাথেই চেপে বসে তার মুখের ওপরে। কেন করছেন আমার সাথে এমন? অসহায় স্বরেই ভেঙে পড়ে মেহু। ওপাশ থেকে রাজ হেসে ওঠে। সেই চেনা আত্মবিশ্বাসী গলায় বলে, তুমি কেমন লাগবে জান? তুমি যে আমার একমাত্র ভালো থাকার ঔষধ। এই কথাগুলো শোনা মাত্রই মেহুর চোখের কোণ ভিজে ওঠে। অঝরে কান্না ফেটে পড়ে সে। বুকের ভেতরে জমে থাকা অনুতাপ আর অপরাধ বোধ যেন একসাথে বেরিয়ে আসে অশ্রুর মাধ্যমে। পরিবারের থেকে এই লুকোচুরি ভালো লাগছে না তার। প্রতিদিন নিজেকে ঠকাচ্ছে তার প্রিয়জনদের, মা, বাবা, আত্মীয় স্বজন, আর সবচেয়ে বড় কথা ঠকাচ্ছে সামিয়াকে। মনের ভেতরে গুমড়ে ওঠে একটাই প্রশ্ন, কেন সেই দিন সে নানা ভাইয়ের বাসায় গিয়েছিল? যদি না যেত তাহলে হয়তো এইসব কিছু ঘটতই না। রাত সামিয়ার বিয়েটা ভালোভাবেই হয়ে যেত। সব কিছু এলোমেলো হয়ে গেছে তার এক ভুল পা ফেলার কারণে। মেহু ধীরে ধীরে উঠে পড়ে। ভেতরে কান্না দমিয়ে নিজেকে শক্ত করে নেয়। চোখে একরাশ ক্লান্তি, কিন্তু এবার মুখে স্পষ্ট রাগের ছাপ। আসছি আমি। সংক্ষিপ্তভাবে বলে সে। ওকে। রাজ নির্দ্বিধায় উত্তর দিয়ে কল কেটে দেয়। ফোনে নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে মেহু যেন ভেঙে পড়ে আবার। একা, নিঃসহায়, কিন্তু এবার কিছু ঠিক করে নিয়েছে সে। নিজেকে বলল, আজকে শেষ করতে হবে। এভাবে তো বাঁচা যায় না। আমি যেন মরে যাচ্ছি প্রতিদিন, একটু একটু করে। রাজ কি সেটাই চাই? ভালোবাসা কি এমনই হয়, এভাবে কষ্ট দিয়ে ভয়ের মধ্যে রেখে? আছে সব প্রশ্নের জবাব চাইবে। রাজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে, ভালোবাসলে কি এভাবেই কষ্ট দেওয়া যায়? আজ চুপ থাকবে না মেহু। কলিং বেল বাজতেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় রাজ। মেহুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ওঠে আসে। তার ঠোঁটের কোণে এক চওড়া হাসি। বাহ বউ, তোমাকে তো দারুণ লাগছে। মেহু একবারও চোখে চোখ রাখে না রাজের সঙ্গে। কণ্ঠে স্পষ্ট তেজ আর বিরক্তি নিয়ে বলে, সরুন সামনে থেকে। রাজ একটু চমকে ওঠে, কিন্তু তারপর ঠোঁটের এক কোণে জিহ্বা ছুঁয়ে গাল ঠেলে বাঁকা হাসি দেয়। তার সেই চেনা খেলো ভাব যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। চুপচাপ সরে দাঁড়ায় রাজ। মেহু কোনো কিছু না বলে সাইড কেটে ভেতরে ঢুকে পড়ে। তার কাঁধে এক দ্বিধা নয়, একটা ফয়সালার ভার। রাজ পেছন থেকে দরজা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে আসে, যেন কোনো খেলা শুরু হচ্ছে এবার। রাজ মেহুর পাশে এসে ধীরে ধীরে কাউচে বসে। চোখে সেই পুরনো খেলার ভঙ্গি, ঠোঁটে হালকা একটা চাহনি ভরা হাসি। এতটা আত্মবিশ্বাস নিয়ে এসছো? নিশ্চয়ই কোনো ফয়সলা করতে এসছো। কি করবে বলো তো? মেহু চোখ সরিয়ে না নিয়ে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য ভরে হেসে ওঠে। তার গলায় এক ধরনের তীক্ষ্ণ স্থিরতা। ফয়সালা করতে এলাম, আর আপনি তো বেশ ভালোই বোঝেন আমাকে, না? তার কণ্ঠে অভিমান আর দৃঢ়তা, এক মিশ্র সুর, যেন আজ আর কোনো ধোঁয়াশা থাকবে না। রাজকে এবার তার মুখোমুখি হতেই হবে। রাজ সামান্য হেসে আবার ঝুঁকে পড়ে মেহুর দিকে। তোমার এই রাগটা, জানো, এটাও ভীষণ ভালো লাগে আমার। তুমি যত রাগ করো তত তোমাকে নিজের করে পেতে ইচ্ছে করে। মেহু এবার চোখ সরিয়ে নেয় না। গলায় চাপা কষ্ট আর জেদ নিয়েই বলে, আপনি কি পাগল? এটাই ভালোবাসা আপনার? ভয় দেখিয়ে, চাপ দিয়ে, মানসিক যন্ত্রণা দিয়ে কেউ কাউকে ভালোবাসে? রাজ থমকে যায়। মেহুর চোখে প্রথমবারের মতো সে দেখে এক রাশ হতাশা, বিষণ্ণতা আর ধিক্কার। আপনি জানেন আমি কেমন কষ্টে আছি? প্রতিদিন নিজেকে গিলছি একটু একটু করে। সামিয়া খালামণিকে ঠকাচ্ছি, আমার পরিবারকে ঠকাচ্ছি। আর আপনি আমাকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছেন যেখান থেকে কোনো পথ নেই। মেহুর গলা কেঁপে ওঠে, কিন্তু সে থামে না। আপনি কি চান আমি মরে যাই? যদি ভালোবাসেন আমায়, তবে কেন এমন করছেন আমার সাথে? রাজ কিছু বলার আগেই মেহু দাঁড়িয়ে পড়ে। মুখে জেদ, কিন্তু চোখে জল। আজ তার চোখে কেবল উত্তর চাই। ভালোবাসা কি এভাবেই দাবিয়ে রাখে কাউকে? রাজ এবার আর হাসে না। মুখটা থমথমে হয়ে যায়। চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া, কিন্তু সে নিজেকে সামলে নেয় দ্রুত। তুমি আমার কাছে কি তা তুমি বোঝো না মেহু? আমি তোমায় হারাতে পারি না, বুঝলে? আমি যা করেছি সবই করেছি তোমাকে নিজের করে পেতে। মেহু চোখ সরায় না, সোজা তাকিয়ে থাকে রাজের চোখে। আপনি যা করছেন সেটা ভালোবাসা না, অধিকার ফলানো। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি কেবল চান আমি আপনার হয়ে থাকি। রাজ ফিসফিস করে ওঠে, তুমি থাকলে আমি বাঁচি। আর আমি কি বাঁচছি? মেহুর গলা কেঁপে ওঠে। এবার চোখ বেয়ে নেমে আসে নীরব অশ্রু। আপনি কি একবারও ভেবেছেন আমি কেমন করে বাঁচি এই মিথ্যার ভার নিয়ে?
প্রতিদিন ভয়ে অপরাধ বোধে একটা অন্ধকারে। রাজ এবার চোখ, কিছু বলার নেই তার। মেহু ধীরে ধীরে ব্যাগটা তুলে নেয় পাশ থেকে। আমি চলে যাচ্ছি আজকে। সত্যিই যদি ভালোবাসেন তাহলে সসম্মানে ঘরে তুলেন, নয়তো আমাকে ভুলে যাবেন একদম। দরজার দিকে এগিয়ে যায় মেহু। পেছনে রাজ নিশ্চুপ নিশ্চল, যেন সে প্রথমবার অনুভব করছে ভালোবাসা মানে ধরে রাখা নয়, মানে ছেড়ে দেওয়ার সাহস রাখাও। মেহু দরজার হাতও ছুতে গেছে মাত্র, ঠিক তখনই রাজ পেছন থেকে এগিয়ে এসে শক্ত করে ধরে তার হাত। হঠাৎ টানেই থেমে যেতে যায় মেহুকে। রাজ ঘাড় পাকা করে তার দিকে তাকায়, চোখে পাগলাটে ঝলক, কণ্ঠটা গভীর নিচু কিন্তু ভয় জড়ানিত। আমি তো ছাড়বো না তোমায় মেহু, ভালোবাসার সেগুলো বন্দি করেই রাখবো তোমায়। মুহূর্তে শরীরটা ঠান্ডা হয়ে আসে মেহুর। রাজের স্পর্শ যেন আগুন নয় বরফ। চোখে জমে ওঠে আতঙ্ক আর ঘৃণার এক মিশ্র ছাপ। সে ধীরে ধীরে বলে, তাহলে আপনি আসলেই ভালোবাসেন না আমায়? আপনি শুধু ভয় দেখাতে পারেন, আর শিখুন সেটা ভালোবাসার ভয়ের নয় যুবরাজ এহসান। তার গলা কাঁপে কিন্তু কথাগুলো থেমে যায় না। মেহু এবার রাজের হাতটা সরিয়ে দেয় নিজের শক্তিতে। সেই এক মুহূর্তে বোঝা যায় সে আর আগের মেহু নেই। এবার সে সত্যিই চলে যেতে প্রস্তুত। দরজার দিকে আবার পা বাড়ায় সেই এবারে সত্যিই শেষবারের মতো। দরজার দিকে পা বাড়িয়ে চলে যেতে যেতে হঠাৎই থেমে যায় মেহু। চোখ না ঘুরিয়েই কিন্তু কণ্ঠে দৃঢ়তা এনে বলে, দুর্বল ভাববেন না আমায় যুবরাজ এহসান। নরম হতে পারি কিন্তু দুর্বল নই। তার কণ্ঠে ছিল না কান্না, ছিল না কাঁপুনি, ছিল শুধু সত্যের এক ঠান্ডা ধার। এই একটুকু বলেই সে দরজা খুলে বেরিয়ে যায়, যেন নিজের সমস্ত ভয় আর শৃঙ্খল পেছনে ফেলে। পেছনে রয়ে যায় রাজ নির্বিকার, নির্বাক, নিস্পন্দ, এক নরম মেয়ের কঠিন হয়ে ওঠা দেখতে দেখতে। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে হালকা বাতাসে পাতার মর্মর শব্দ। মেহু দাঁড়িয়ে আছে বেলকনিতে। চাঁদের আলোয় তার মুখটা শান্ত। হাতে ধরা ফোনে কথা বলছে সে। অপর পাশে বন্যা। বন্যার গলা ভেসে আসে উৎসুক ও চিন্তিত স্বরে। কি হলো এরপর? বলি এসব। মেহু চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় একবার। মুখে হালকা এক প্রশান্তির ছায়া। হ্যাঁ, নরম গলায় বলে সে, তারপর মাথা নাড়ে, যেন নিজেকেই দৃঢ়ভাবে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ, সে বলতে পেরেছে সবটা। একটা বোঝা যেন নেমে গেছে তার বুক থেকে। নিজেকে গুটিয়ে রাখার দিন শেষ। আজ সে তার মনের কথা বলেছে, ভয় না পেয়ে, চাপ না মেনে। এটাই হয়তো প্রথমবার মেহু সত্যিকারের একটু হালকা বোধ করছে। নিঃশ্বাসটা যেন একটু গভীর, একটু বেশি মুক্ত। কি বললো তখন ওই যুবরাজ? বন্যার গলায় কৌতূহল মেশানো উত্তেজনা। মেহু হালকা বিরক্ত মুখে বলে ওঠে, ওই লোকটা একটা অসভ্য, নিজেকে নায়ক ভাবে, বলে ভালোবাসার শিকলে আমাকে বন্দি করে রাখবে। একটু থেমে চোখ গোল করে যোগ করে, হুতুমের মতো চেহারা তার, আর ভাব দেখে মনে হয় যেন রোম্যান্টিক হিরো। এতটুকু বলে মুখটা বিরক্তিতে বাঁকা করে ফেলে মেহু। ওপাশ থেকে বন্যা একদম হেসে কুটি কুটি। তুই পারিসও বটে। হাসির শব্দে মেহুর ঠোঁটেও ফুটে ওঠে হালকা এক শান্তির হাসি। সেই রাতে অনেকদিন পর মেহু নিজেকে একটু হালকা, একটু নির্ভার মনে করে। তাকে বোঝে এমন কেউ পাশে আছে যাকে সব কথা বলে ফেলা যায়। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে আসে এক চিরচেনা গলা, নরম, ঠান্ডা, কিন্তু ভয় জাগানো। আমার চেহারা উত্তমের মতো? মেহু থমকে যায়। গলার সেই স্বর তাকে মুহূর্তেই জমিয়ে দেয়। তার শরীরটা শিউরে ওঠে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে। আর তারপর চোখের সামনে দাঁড়িয়ে, মুখে হালকা হাসি, হাতে ধরা একটা ছোট ক্যান। মেহু কিছু বোঝার আগেই সে আচমকা এগিয়ে এসে স্প্রে ছুঁড়ে মারে তার মুখের দিকে। সবকিছু ঘোলাটে হয়ে যায় মুহূর্তে। মেহু শরীর ঢলে পড়ে। চোখ বন্ধ হয়ে আসছে তার। চারপাশে যেন ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে। শেষবার সে শুনতে পায় রাজের কণ্ঠ, নরম, বিষাক্ত ভালোবাসায় মাখা। তুমি আমার মেহু, শুধু আমার। মেহু ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে পায়। চোখ মেলে দেখে এক অচেনা রুমের ছাদ তার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। চোখ দুটো ঘোরাচ্ছে চেষ্টা করছে, আর মানে বুঝতে পেরেছে একটা বেডে শুয়ে আছে সে। মাথাটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়। গলা শুকিয়ে কাঠ। উঠে বসতে চায় কিন্তু শরীরটা যেন অবশ হয়ে আছে। চেষ্টা করেও পারছে না। চোখ বুঝে মনে করতে চায় গত রাতের কথা। শেষ কবে জেগেছিল, কি করেছিল, ফোনে কথা বলছিল কার সাথে। একটা আবছা ছবি ভেসে ওঠে মনের বন্যা। বেলকুনি, সেই ভয়ানক গলা। তারপর মনে পড়ে না কিছু। একটা ফাঁকা শূন্যতায় মাথার ভেতরে কুয়াশার মতো জমে আছে। মেহু ঠোঁট ভেজাতে চায়, কিন্তু ততটুকু শক্তিও যেন নেই। সে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে, আর সেই ভয় এখন তার চারপাশ ধরে ঘিরে ধরে নিঃশব্দে ধীরে ধীরে ঘুরছে।
এই জায়গা তার নয়, এই পরিস্থিতি তার তৈরি করা নয়, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হবে তাকেই। শরীরের সবটুকু শক্তি এক করে উঠে বসার চেষ্টা করতেই হঠাৎ করে দরজাটা খুলে যায়। রাজ ঠান্ডা ভঙ্গিতে রুমে প্রবেশ করে। মেহু চমকে ওঠে। ভয়, বিস্ময় আর ক্ষোভ মিলেমিশে তার চোখে স্পষ্ট। সে নিজেকে আর গুটিয়ে নেই, দূরে সরাতে চায় যেন রাজের উপস্থিতির থেকে। রাজ তাকে চোখে চোখে রেখে হালকা মুচকি হেসে বলে, ঘুম কেমন হলো আমার রানী? মেহু ঠোঁট কামড়ে রাগ চাপার চেষ্টা করে, চোখে আগুন নিয়ে বলে ওঠে, আমাকে এখানে কেন এনেছেন? কি অধিকার আছে আপনার এমনটা করার? রাজ এক পা করে এগিয়ে আসে, মুখে সেই একই ঠান্ডা হাসি। তোমাকে কোথাও আনার জন্য আমার ভালোবাসা ছাড়ার কোনো কারণ দরকার নেই। তুমি আমার মেয়ে, আমি শুধু তোমায় নিরাপদে রাখতে চেয়েছি। মেহু দৃঢ় গলায় বলে। এভাবে কেউ ভালোবাসে না, এটা ভালোবাসা না, এটা জবরদস্তি। রাজ থেমে যায়, তাকিয়ে থাকে মেহুর চোখে। আর মেহু, সে বুঝে যায় আজ নয়তো কাল তাকে এখান থেকে বেরোতে হবেই। এই অন্যায় ভালোবাসার কাছে তার হার মানা যাবে না। ড্রয়িং রুমে নিস্তব্ধতা, দেয়াল ঘড়ির টিকটিক শব্দও যেন ভারী হয়ে উঠছে। সজীব রহমান সোফায় বসে আছেন, মাথা নিচু, হাতের আঙ্গুল ধরা একটি চিঠি। মেহুর শেষ রেখে যাওয়া স্মৃতি। তার সামনে বসে আছে শরীফুল শেখ, আসমা, সামিয়া ও মুনিরা শেখ। সবার মুখে উদ্বেগের ছাপ, চোখে স্পষ্ট প্রশ্নের ঝড়। শরীফুল শেখ কপালে ভাঁজ ফেলে চিন্তিত স্বরে বলেন, কি হলো সজীব, বলছো না কেন কিছু? কি লেখা আছে ওই চিঠিতে? সুজিত ধীরে মাথা তোলে, চোখের কোণে লুকানো জলরেখা। কোনো কথা না বলে হাতের কাগজটা শরীফুল শেখের দিকে এগিয়ে দেয়। চিঠিটা হাতে নিয়ে এক পলক তাকায় শরীফুল, তারপর কাপা হাতে খুলে পড়তে শুরু করেন। বাবা, আমি চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষের কাছে। অনেক আগেই তাকে বিয়ে করেছি। আজ থেকে তার সঙ্গে নতুন জীবনের শুরু। আমি আর লুকিয়ে থাকতে চাই না, এবার একত্রেই থাকার পালা। যুবরাজের সঙ্গে আমি সুখী হতে চাই, সংসার করতে চাই। আমাকে খুঁজো না, এইটুকুই অনুরোধ। আমার সিদ্ধান্তকে সম্মান করো। ইতি, তোমার মেয়ে, মেহেক। চিঠির সেই শব্দগুলো পড়া মাত্রই শরীফুল শেখ স্তব্ধ হয়ে যান। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কাগজটা নিচে নামান, যেন সেই পাতার শব্দেই ভারী হয়ে উঠল ঘরের বাতাস। হঠাৎই সজীব রহমান ফুপিয়ে কেঁদে উঠলেন, গলার স্বর কাঁপতে কাঁপতেই বললেন, আমি মেয়েকে মানুষ করতে পারলাম না, মুখে চুলকানি দিয়ে চলে গেল। তার কণ্ঠে ভাঙা অভিমানের শব্দ, চোখে বেদনার ছায়া। কেউ কিছু বলতে পারল না। ড্রয়িং রুম জুড়ে নেমে এলো একরাশ মৌনতা, এক ধরনের অপূর্ণতার অনুভব। শরীফুল শেখ চুপ করে বসে থাকেন কিছুক্ষণ, কাগজটা হাতেই ধরে আছেন, কিন্তু চোখ দুটো কেমন ঝাপসা হয়ে এসেছে। শব্দগুলো ঠিকঠাক দেখা যায় না। মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছে বারবার, মেয়েকেটা কি করে করলো। চারপাশে নীরবতা, শুধু সজীব রহমান ফুপিয়ে শব্দ করে কাঁদছে। চোখের কোণে জল জমে আছে মুনিরার। সামিয়া স্তব্ধ হয়ে বসে আছে, আর আসমা মুখ ঢেকে ফেলেছে আঁচলে। শরীফুল শেখ হঠাৎই দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে সজীবের কাঁধে হাত রাখেন, গলা ভার করে বলেন, কি বলবো সজীব, যে মেয়েটা এতটা ভালোবাসা পেল, শাসন পেল, সে মেয়ে এমনভাবে চলে যাবে সেটা তো কল্পনাও করিনি। তিনি থেমে যান কিছুক্ষণ, তারপর ধীরেই বলেন, শান্ত হও সজীব, সব কিছু শেষ হয়ে যায় না এক চিঠিতে। সময়ের উপরে ছেড়ে দাও, হয়তো একদিন ফিরবে, তখন তাকে জিজ্ঞেস করব কেন এরকম করে গেল। কণ্ঠে দুঃখ থাকলেও সান্ত্বনার পরটুকু খুঁজে পাওয়ার চেষ্টা ছিল শরীফুল শেখের। তবুও সেই রাত, সেই ড্রয়িং রুমের নীরবতা ভারে যেন অনেকটাই চিঠি লিখে যাচ্ছিল, যেখানে কষ্টের ভাষা ছিল চোখে আর অভিমানের শব্দ ছিল বাতাসে। এদিকে গভীর রাত, চারদিক নিস্তব্ধ। জানলার ফাঁক গলে চাঁদের নরম আলো এসে পড়েছে মেহুর মুখে। ঘরের ভেতরে সেই আলো ছুঁয়ে দিচ্ছে তার চোখের পাতার বিশ্রামের নীরবতা। রাজ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। হঠাৎ নিজের মনেই বলে ওঠে, বাইরে এক চাঁদ, ভেতরে আর এক চাঁদ, একটা আকাশে আর একটা আমার বাহুডোরে। এই ভাবনা মনে হতেই তার মুখ ফুটে ওঠে নরম এক হাসি। তারপর সে মৃদু কণ্ঠে আবৃত করে, তুমি সাগর নীলিমা নাও, তুমি মেঘের বরষা নাও, তুমি শুধু আমারই গয়না, আয়না আমার হৃদয়ের আয়না। এই কবিতার প্রতিটি শব্দ যেন ঘরের নীরবতাটাকে আরো কোমল করে তোলে। রাজ ধীরে ধীরে এগিয়ে আসে মেহুর পাশে, তারপর ভালোবাসায় ভেজা চোখে মেহুর কপালে একটা চুমু খায়।
ঘরের ভেতরে তখন চাঁদের আলো, ভালোবাসার ছায়া আর দুটি হৃদয়ের নিঃশব্দ স্পন্দন। রাজ কপালে চুমু খেতেই মেহুর চোখ ধীরে ধীরে খুলে যায়। চোখ মেলে সে দেখে রাস্তার এতটাই কাছে, একদম মুখোমুখি। মুহূর্তেই তার চোখে বিস্ময়, রোগ কুঁচকে ওঠে, গলা কাঁপে। আটকে উঠে এক ধাক্কায় রাজকে দূরে সরিয়ে দেয় সে। রাজ একটু হোঁচট খেয়ে পেছনেই সরে যায়, কিন্তু কিছু বলে না। মেহুর কণ্ঠ তখন ক্ষোভে কাঁপছে। এত কাছে কেন আসছেন? দুর্বলতার সুযোগ নিতে? রাজ মুখ নিচু করে থাকে। কোনো প্রতিবাদ নেই, কোনো কৈফিয়ত নয়, শুধু একটা নীরবতা, যেন নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছে। মেহু আর চুপ থাকতে পারে না, তেতে উঠে আবারও বলে, একে তো তুলে এনেছেন বাড়ি থেকে, না জানি বাড়ির লোক এখন কত চিন্তায় আছে। আপনি আপনি আমাকে দিয়ে আসুন এক্ষুনি। তার চোখে তখন শুধু অভিমান নয়, ভয় আর অনিশ্চয়তার ছায়া। বুকের ভেতরে চেপে রাখা সব অনুভব, সব যেন ফেটে পড়ছে। রাজ ধীরে মাথা তোলে, চোখে ক্লান্তি, কণ্ঠ নরম। আমি তোমার ক্ষতি চাইনি মেহু, আমি শুধু ভালোবেসেছিলাম। মেহু মুখ ফিরিয়ে নেয়। হয়তো ভেতরে কোথাও তার কষ্টে অস্পষ্ট কম্পনটা কাঁপিয়ে দেয় তাকে। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঠিকই আসছে, কিন্তু ঘরের ভিতরে যেন জমে আছে অজানা দূরত্বের এক ঠান্ডা পর্দা, ভালোবাসায় ভুল বোঝাবুঝির আর অসময়ের বলা শব্দগুলোর। রাজের সব কথা যেন বাতাসে উড়ে যায়। মেহুর চোখে তখন একটাই জেদ, সে বাড়ি ফিরবে এখনই। আপনার কোনো কিছু শোনার ইচ্ছে নেই আমার। আপনি আমাকে জোর করে এনেছেন, এখন আবার নিয়ে যান। রাজ থেমে যায়, তার চোখে ধরা পড়ে ক্লান্তি আর ভেতরের গুঞ্জন। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহুর চোখে, অভিমানে, রাগে, যন্ত্রণায় ভরা চোখে। তারপর হঠাৎ সামনে এগিয়ে আসে, কাছে গিয়ে মেহুর কাঁধে হাত রাখে, কিন্তু সে হাত সরিয়ে নেয়। মেহুর মুখের দিকে চেয়ে রাজ বলে, ভুল বুঝো না আমায়, যা করছে তোমার ভালোর জন্যই করছে, ভালোবাসি তোমায়। কিন্তু মেহু নরম হয় না, তার চোখে জল, গলায় শক্ত কণ্ঠ। এটা ভালোবাসা নয়, আপনার এটা জেদ। আপনার আমাকে বন্দি করে রাখার জেদ। দয়া করে বাড়ি দিয়ে আসুন আমাকে। রাজ তখন গভীরভাবে তাকায় তার চোখে। মুহূর্তখানেক দাঁড়িয়ে থেকে ধীরে সরে যায়, একটা ক্লান্ত হাসি দিয়ে বলে, ক্ষমা করো, তুমি বাড়ি ফিরতে পারবে না। রাজ হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বিছানায়। মেহু উঠে বসে থাকে। তার জীবনে এমন পরিবর্তন কেন আসলো? সে তো চায় না এমন পরিবর্তনটাকে। আকাশটা ধূসর মেঘে ঢাকা, বিকেলের আলো নিস্তেজ হয়ে চারপাশে এক ধরনের চাপা বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাস বইছে, মাঝে মাঝে গাছের পাতাগুলো নীরব কান্নার সুরে দুলে ওঠে। দূরে কোথাও একটা কাক বিষণ্ণ কণ্ঠে ডাকছে, যেন এই নিস্তব্ধতার মাঝে একমাত্র সেই মেহুর ভেতরের ব্যথাটাকে বুঝতে পেরেছে। চারপাশে মানুষের কোলাহল নেই, যেন প্রকৃতি ও মেহুর চোখের জলের ভারে বোবা হয়ে গেছে। মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতার উপরে তার নীরব পায়ের ছাপ, আর বাতাসে ভেসে বেড়ানো অভিমান, কষ্ট আর একটা বোঝা হয়ে পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। তার মাঝেই জঙ্গল থেকে রাজ ফেরে। কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? কখন আনলেন এখানে? রাজের কলার চেপে প্রশ্ন করে মেহু। রাজ মেহুর হাতটা কলার থেকে ছাড়িয়ে খাবারের প্যাকেটটা মেহুর হাতে ধরিয়ে দিয়ে বলে, বিপদ ছিল বলে চলে এসছে। আমি বলেছিলাম শোনো নেই, তোমাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না। মেহু তাচ্ছিল্যর হেসে বলে, আপনার থেকে বড় বিপদ আমার জীবনে আর কি বা হতে পারে? রাজ উত্তর দেয় না, নিজের গায়ের টি শার্টটা খুলে কাঁধে নিয়ে চলে যায় রুমে। মেহুকে নিয়ে এসেছে আজ রাজ একটা জঙ্গলের মাঝে বাংলো বাড়িতে। জঙ্গলের ঘন সবুজে ঘেরা সেই বাংলোটা নিস্তব্ধ ও রহস্যময়। চারপাশে উঁচু উঁচু গাছ, যেগুলোর পাতা সূর্যের আলোকে যেন ঢেকেই রেখেছে। দিনের বেলায় অন্ধকারে ডুবে আছে গোটা এলাকা। বাতাসে শুকনো পাতার গন্ধ আর মাটির সোদা ঘ্রাণ মিশে আছে। বাংলোর চারপাশে পাখির কিচিরমিচির নেই, শুধু মাঝে মাঝে শোনা যায় দূরে কোনো অজানা পাখির করুণ ডাকা, বা ঝোপের আড়ালে কোনো অচেনা প্রাণীর গা ঘেঁষা চলার শব্দ। বাংলোটার কাঠের তৈরি, পুরনো ধাঁচে করা, দেয়ালে শ্যাওলা, জানালার জং ধরা গ্রিল। ভেতরে ঢুকতেই গা ছমছমে একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। ধুলোর স্তরে ঢাকা ফার্নিচারগুলো বোঝায় অনেক দিন ধরে এখানে কেউ আসেনি। বাতাস ভারী, যেন সে নিজেও বহু কথা জমিয়ে রেখেছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে মেহু চোখের জল ফেলছে, আর চারপাশের নিস্তব্ধতা আর কষ্টটাকে আরো গভীর করে তুলছে। রাজ নিচে নামতেই চোখের পানিটা মুছে নেয় সে। কি হলো জান, এখানে দাঁড়িয়েছো কেন এই বেশে? মেহু কপালে বিরক্তির ভাঁজ ফেলে। রাজকে দেখলে এখন তার বিরক্ত লাগছে শুধু। রাজের দিকে বিরক্তির স্বরেই বলে, কি সমস্যা আপনার? আমি কি এখন দাঁড়িয়ে থাকতেও পারবো না? তা পারবে না কেন? আচ্ছা এসো, এখন খাবে। না, খাবো না, আমাকে বাড়িতে দিয়ে আসুন।
মেহুর কথায় তপ্ত শ্বাস ছাড়ে, নিজের মস্তিষ্ক শান্ত রেখে বলে, তোমার বিপদ বোঝার চেষ্টা করো। কিসের বিপদ তা না বলে বিপদ বিপদ কেন করছেন? মেহু চিৎকার করে বলে। এগুলো তার অসহ্য লাগছে। রাজ এবার রেগে যায়, দেয়ালে ঘুষি মেরে বলে, বিপদ আমার জন্য হয়ে গেছে তোমার। আমার শত্রুপক্ষ জেনে গেছে আমার প্রাণ ভোমরা তো তুমি, তাই তোমাকে হন্য হয়ে খুঁজছে। তোমাকে তাদের আয়ত্তে নিতে পারলে আমাকে তারা নিজের পুতুল বানাতে পারবে, যেভাবে ইচ্ছে সেভাবে নাচাতে পারবে। তারপর তুমি যেহেতু বাড়ি ফিরতে চাইছো, বেশ, তবে চলো। রাজ মেহুর হাত চেপে ধরে দ্রুত গতিতে বেরিয়ে যায় সে বাড়িতে। জঙ্গলের পথ ধরে মেহুকে নিয়ে হেঁটে যাচ্ছে একদিকে। মেহু ভয়ে কাঁপা কাঁপা স্বরেই বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তুমি যেখানে যেতে চাচ্ছ। এতটুকু বলে আবারও হাঁটতে শুরু করে রাজ। মেহু তার পিছন পিছন আসছে, তবে রাজের তাল মিলিয়ে হাঁটতে হিমশিম খাচ্ছে সে। রাজ মেহুকে নিয়ে এসে মেইন রাস্তায় ওঠে। রাজ নিজের গাড়িতে উঠে মেহুকে ইশারায় উঠে বসতে বলে। মেহু উঠে বসতেই একটা গুলি এসে লাগে কাছে, কিন্তু বুলেট প্রুফ হওয়ায় কাচের কিছুই হয়নি। মেহু কেঁপে উঠে ভয়। রাজ গাড়ি স্টার্ট দিয়ে বলে, ও শিট, এটা এখানে পৌঁছে গেছে। মেহু, সিট বেল্ট লাগাও, কুইক। রাজের কথায় মেহু সিট বেল্ট লাগিয়ে নেয়। রাজ স্পিডে গাড়ি চালাচ্ছে। মেহু পিছন ফিরে তাকিয়ে দেখে একটা গাড়ি তাদেরকে ফলো করছে। মেহু আতঙ্কগ্রস্ত হয়ে বলে, গাড়িটা তো আমাদের ফলো করছে। মেহুর কথায় রাজ পেছনে দেখে লুকিং গ্লাসে। সত্যি তাদের হাত থেকে বাঁচা ইম্পসিবল হয়ে যাচ্ছে। রাজ মাথা নেড়ে নিজের ফোন দিয়ে কল দেয় তার অ্যাসিস্ট্যান্ট আবিরকে। আবির কল রিসিভ করতে রাজ দ্রুত স্বরে বলে, একই নাম্বারে 4টা গাড়ি এই মুহূর্তে আমার লাগবে। লাইভ লোকেশন পাঠিয়েছি, দেখো। আবির নিজের ফোনটা রেখে বলে, ওকে স্যার, চিন্তা করবে না, কাজ হয়ে যাবে। গাড়ি এসে সোজা থামে মেহুদের বাসার সামনে। মেহু আশেপাশে তাকাতেই নিজের বাসা দেখে চমকে ওঠে। রাজের দিকে তাকিয়ে বলে, এখানে কেন নিয়ে আসলেন আপনি আমাকে? তুমি তো চাইলে বাড়ি আসবে, চলো। এতটুকু বলে রাজ গাড়ি থেকে নেমে মেহুর সাইডের ডোর খুলে তাকে নামিয়ে দিয়ে নিয়ে যায় ভেতরে। বাড়ির ভেতরে সবাই বসেছিল এক জায়গায়। রাজ আর মেহুকে একসাথে ঢুকতে দেখে সজীব রেহমান গম্ভীর স্বরে বলে, ওখানেই থেমে যাও। মেহু থেমে যায়। সে তার বাবাকে ভয় পায়। রাজ যে তার হয়ে তার বাবার উদ্দেশ্যে যে চিঠিটা লিখেছে সেটা সে জানে। রাজ এগিয়ে যায় মেহুর হাত ধরে সজীব রেহমানের সামনে দাঁড়িয়ে বলে, কুল শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আপনার কাছে দিয়ে গেলাম। ওই মেয়েকে আমার লাগবে না, নিয়ে যাও, আর তুমিও দূর হও। কঠোর ভঙ্গমায় বলেন সজীব রেহমান। রাজ হাসি সে কথা শুনে। মেহুকে সজীব রেহমানের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার মেয়ে আপনাকে সর্বোচ্চ ভালোবাসে, তাই আপনার কাছে দিয়ে গেলাম তাকে। সজীব রেহমান একবার মেহুর দিকে তাকায়। রাজ মেহুর হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ায়, সামনের দিকে হাঁটা ধরে। মেহুর মনটা কেমন করে ওঠে। সে থাকতে চাইছে না রাজকে ছাড়া। মেহু এগোতে নেবে তখনই বাধা পায় হাতে। পেছনে তাকিয়ে দেখলো শরীফুল শেখ হাত ধরে রেখেছে। মেহু বলতে নেবে কিছু, তখনই শরীফুল শেখ সজোরে থাপ্পড় মারে মেহুকে। তোর মতো নাতনি থাকার আগে মরলাম না কেন? শেষে কিনা নিজের খালার হবু বরকে বিয়ে করলি। মেহু গাল ধরে কেঁদে ওঠে। কেউ তাকে বুঝবে না। শরীফুল শেখ আবারও গায়ে হাত তুলতে যাবে তখনই রাজ আবারও ফিরে এসে বলে, খবরদার, আমার বউয়ের গায়ে আরেকটা টোকা দিলে সবকটাকে জেলের ভাত খাওয়াবো। সে আপনাদের ভালোবাসার বিধায় রেখে যাচ্ছে। যেদিন সে বলবে সে আমাকে ভালোবাসে, সেদিন আপনাদের সামনে দিয়ে তাকে নিয়ে যাব। এতটুকু বলে রাজ আবারও চলে যায়। শরীফুল শেখ আর কোনো কথা বলে না। সজীব রেহমান অন্যদিকে মুখ ঘুরিয়ে মনিরা শেখকে বলে, মনিরা, ওরে চলে যেতে বলো আমার সামনে থেকে। মনিরা শেখ মেহুর দিকে তাকিয়ে বলে, যার সাথে ছিলি এত রাত তার কাছেই যা। নোংরামি করে এখন এসেছিস মা বাপের প্রতি ভালোবাসা দেখাতে? বেরিয়ে যা। মেহু যেন এবার সবাইকেই পর লাগছে। এই মনিরা শেখ তো তার মা নয়। তার মা তাকে সবসময় বুঝতো, তার কথাটা আগে বলতে বলতো, কিন্তু আজকে কি হলো? এমন ব্যবহার তার সাথে কেন করছে? মেহু উঠছে না বলে মনিরা শেখ এসে মেহুর ঘাড় ধরে বের করে দেয় বাড়ি থেকে। মেহু অসহায় হয়ে পড়ে, কি করবে ভেবে পায় না। দরজার সামনে বসে পড়ে। তখনই সেখানে এসে হাত বাড়িয়ে দেয় একজন। মেহু এক পলক তাকিয়ে দেখে রাজ। মেহু অভিমানী গলায় বলে, এবার শান্তি হয়েছে আপনার? মা বাবা আমাকে বের করে দিয়েছে। চলো। রাজ শান্ত স্বরেই বলে। মেহু হাত ধরে না রাজের, একইভাবে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ তপ্ত শ্বাস ছেড়ে এবার পাশে বসে মেহুর। শান্ত গলায় বলে, প্লিজ চলো, এখন আমরা বিপদমুক্ত। শত্রুপক্ষের এক একটাকে ধরে ধরে মেরেছে। বেশ করেছেন, এবার আমাকে ছেড়ে দিন। মেহু গম্ভীর গলায় বলে। রাজ নড়ে না, বরং কোলে তুলে নেয় মেহুকে। কানে ফিসফিস করে বলে, ভালোবাসে যান, এভাবে কিভাবে রাস্তায় ফেলে রেখে যায়? আর তোমার পরিবার মানবে একদিন, আই প্রমিস। মেহু চোখ বন্ধ করে কাঁদতে থাকে। আজকে তার মা বাবার থেকে দূরে সরে গেল।
তার মা বাবা তাকে ভুল বুঝল। সে তো একটাও ইচ্ছে করে করেনি। তাহলে রাজ মেহুকে নিয়ে এসেছে তার নিজ বাড়িতে। বাইরে থেকে এক পলক তাকিয়ে থাকলো মেহু। অপূর্ব সেই অট্টালিকা, চোখ ধাঁধানো ছাদ, গম্ভীর সাদা দেয়াল, বিশাল দালান, সব মিলিয়ে যেন এক রাজপ্রাসাদ। সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে এক অনির্বাচনীয় অনুভূতিকে ডুবে গেল সে। রাজ সদর দরজায় এসে কলিং বেল চাপতেই দরজা খুললেন রুনা এহসান। রাজের সঙ্গে অচেনা মেয়েটিকে দেখে মুহূর্তে অবাক হয়ে গেলেন তিনি। চিনতে পেরে বললেন, ও কি সামিয়ার বোনের মেয়ে না? হ্যাঁ। রাজের কণ্ঠ স্পষ্ট, নির্লিপ্ত উত্তর। রুনা এবার কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তাহলে তুই এর সঙ্গে কি করছিস? রাজ একটুও না চমকে ঠান্ডা মাথায় উত্তর দিল, ও আমার বউ। আমার বউ যদি আমার সঙ্গে না থাকে তাহলে কার সঙ্গে থাকবে? মেহু নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজের কথায় যেন আকাশ ভেঙে পড়ল রুনা এহসানের মাথায়। এই মেয়েটির সঙ্গে তার বড় জায়ের মেয়ের বিয়ে ঠিক ছিল, আর রাজ কিনা সেই ভাগ্নিকেই বিয়ে করে এনেছে। ছেলের এমন আচরণে স্তব্ধ হয়ে গিয়েও নিজের অবস্থান রক্ষা করতেই কপট হেসে এনে বললেন, আছো, ভিতরে এসো। রাজ আর মেহু আর অপেক্ষা করল না, নিজেরাই ঘরে ঢুকে সোফায় গিয়ে বসে। রুনের মুখে হাসি থাকলেও চোখে ছিল অসন্তোষের গাঢ় ছায়া। অভিভাবক হিসেবে ছেলের এমন আচরণ যেন তাকে ভেতর থেকে চেপে ধরল। মাথা নিচু করে ফেললেন লজ্জায়। এদিকে আতিফ এহসান নিচে নেমে সে পুরো ঘটনা জেনে চুপচাপ বসে পড়েন কাউচে। মাথায় হাত দিয়ে বসে থাকেন, চোখে মুখে হতাশা আর অনিশ্চয়তা, যেন জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন তিনি। আর মেহু, সে চুপচাপ, চোখ দুটো গোল করে সবকিছুই দেখছিল। সে কারো দিকে কিছু না বলেও যেন প্রতিটি কথার মানে বুঝে নিতে চাইছিল। এই অজানা নতুন জগতে তার জায়গাটা কোথায়? হঠাৎ আতিফ এহসানের গম্ভীর প্রশ্ন ভেঙে দিল নিস্তব্ধতা। তোমার পরিবার জানে মেয়ে? চমকে উঠে তাকালো মেহু। কথা বলার আগেই রাজ বলল, জানে, তবে মেনে নিতে নারাজ। আর তুমি যদি না মানো তাহলে আমি এখনই চলে যাচ্ছি। এই বলে রাজ উঠে দাঁড়ালো, মেহুর হাত ধরল। কিন্তু রাজের পেছনে কিছু বলার আগেই আতিফ এহসান বললেন, এ বাড়িতে থাকো, যেতে হবে না। শুধু এটুকু বলেই তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। রাজ মেহুর দিকে তাকিয়ে মুচকি আসে, তারপর তার হাত ধরে বলে, চলো, রুমে যাবে। মেহু কিছু বলার জন্য মুখ খুলতেই রাজ হঠাৎ হ্যাচকা টানে তাকে কোলে তুলে নেয়। মুখের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, চুপ, কোনো কথা না। মেহুর হৃদয় যেন আবারও শিকলে বাধা পড়ে যায়। মেহু ছটফট করতে করতেই বলল, ছাড়ুন আমায়, নামতে দিন। তার কণ্ঠে অসহায়ত্ব, চোখে একরাশ অস্বস্তি। কিন্তু রাজের মুখে একটুও নড়চড় নেই। দৃঢ় হাতে সে মেহুকে কোলে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। মেহু বারবার হাত পা ছুঁড়ে নিচে নামার চেষ্টা করলেও রাজ বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না, বরং ঠান্ডা গলায় বলল, এখন যা বলছো সেসব শোনার সময় আমার নেই। এক মুহূর্ত পরেই তারা পৌঁছে গেল রাজের নিজস্ব রুমে। রাজ দরজা খুলে মেহুকে নিয়ে ভিতরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল চুপচাপ। মেহু তখনও শ্বাস নিতে নিতে প্রতিবাদ করতে চাইছিল, কিন্তু রাজের চোখে যে দৃঢ়তা, তা দেখে যেন কথা হারিয়ে ফেলে সে। রাজ মেহুকে রুমে নিয়ে এসে ধীরে ধীরে তাকে নিচে নামিয়ে দিল। তারপর কিছু না বলেই এগিয়ে গেল কাবাটের দিকে। সেখান থেকে একটা টাওয়াল তুলে নিল, যেন অনেক আগে থেকেই সে জানে তার পরবর্তী কাজ কি। তারপর নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল। মেহু তখনও চুপচাপ নিশ্চুপ দাঁড়িয়ে রইল ঘরের মাঝখানে, অপরিচিত এক বাস্তবতার মধ্যে। তার চোখ ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছিল চারপাশে। ঘরটা সুন্দর গোছানো, কিন্তু সে মনোযোগ দিতে পারছিল না ঘরের সৌন্দর্যে। তার মনের ভিতরে তখনও একরাশ ঝড়। আজ এই মানুষের জন্যই তার পরিবার তাকে ভুল বুঝেছে। তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কারোর চোখে চোখ রাখতে পারেনি সে। অথচ আশ্চর্য, এই মানুষটার প্রতি সে ঘৃণা অনুভব করতে পারছে না কেন? বারবার নিজেকে প্রশ্ন করছিল মেহু, এই লোকটা তো জোর করে তাকে নিয়ে এসেছে, তার মতামত ছাড়াই সবকিছু ঠিক করেছে, তবুও কেন যেন রাজের আচরণে একটা নিরাপত্তা, এক ধরনের ছায়া সে টের পায়, যেন তার ভেতরের ভাঙাচোরা কাচের টুকরোগুলো কেউ নীরবে গুছিয়ে রাখছে। মেহুর মনের গভীরে জমে থাকা শত অভিমান, অপমান আর অস্বস্তির মাঝেও রাজের প্রতি এক প্রকারের ব্যাখ্যাত অতীত অনুভূতি জন্ম নিচ্ছে, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই চোখে পড়ে মেহু এখনও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে, মুখে কেমন এক অস্থিরতা, চোখের শূন্য দৃষ্টি। হালকা তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে রাজ শান্ত গলায় বলল, এখন এইভাবে দাঁড়িয়েছ? তার কণ্ঠে তেমন কোনো তাগিদ ছিল না, বরং এক ধরনের স্বাভাবিকতা, যেন এটাই স্বাভাবিক ছিল তার কাছে। মেহু ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার দিকে। সেই চাহনিতে একসঙ্গে জমানো
অবিশ্বাস, কষ্ট আর হেরে যাওয়া আত্মসমর্পণ। সে অসহায় গলায় ফিসফিস করে বলে, এই দুনিয়ায় এত মেয়ে থাকতে আমাকেই পেলেন ধ্বংস করার জন্য? তার কণ্ঠে ছিল না কোনো অভিশাপ, বরং এক ধরনের হৃদয় ভাঙা অভিযোগ, যা হয়তো কান্নার চেয়েও বেশি ভারী। রাজ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। মেহুর চোখে চোখ রেখে তার মুখে কোনো হাসি নেই, প্রতিবাদও নেই, শুধু এক গভীর দৃষ্টি, যেটা বলে দিচ্ছিল সে এই যুদ্ধটা সহজ করে তুলতে চায়, কিন্তু কারোর কাছে কৈফিয়ত দিতে নয়। রাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুলে আঙুল চালিয়ে দিচ্ছিল। আয়নায় নিজের চোখে চোখ রেখে হঠাৎই এক প্রকারের একান্ত স্বর্গতত্ত্বের মতো করে উঠল। জানি না কেন তোমাকে আমার এত ভালো লাগে, তার কণ্ঠে ছিল স্বীকারোক্তির কোমলতা। কিন্তু তুমি এরা বাঁচা আমার জন্য মুশকিল। সে একবার মুচকি হেসে পেছন ফিরে তাকালো মেহুর দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, যেন সময়টাকে একটু থামিয়ে নিয়ে তার মনের অনুভব মেহুর কাছে পৌঁছে দিতে চায়। মেহুর সামনে এসে সে তার গাল ছুঁয়ে নরমভাবে কপালে একটা চুমু এঁকে দিল। সেই স্পর্শে মেহুর চোখ ছলছল করে উঠল। তীক্ষ্ণ এক অনুভবে সে নিজেকে সারিয়ে নিয়ে বলল, কলঙ্কিত করেছেন আপনি আমায়। রাজ থামল না, বরং শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, একবার শুধু বিশ্বাস করে হাতটা ধরো। তার চোখে তখন এক রাশ দৃঢ়তা। ভালোবাসো আমায়। দেখো, সারা দুনিয়ার কোনো শক্তিই তোমার দিকে আঙুল তুলতে পারবে না। এই কথা বলেই সে মেহুর হাতটা নিজের হাতে শক্ত করে জড়িয়ে ধরল। অন্য হাতটা নিয়ে গেল মেহুর ঘাড়ের পেছনে। মেহুর মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। এক মুহূর্ত থেমে গেল সব কিছু। মেহু তখনও কিছু না বলেই চোখ বন্ধ করে অনুভব করছিল, যে মানুষটা তার জীবনটা উল্টোপাল্টা করে দিয়েছে, সেই মানুষটার বুকের শব্দ তার কানে স্পর্শ করছে। আর সেই শব্দেই হয়তো মেহু প্রথমবার নিজেকে একটু নিরাপদ মনে করলো। মেহু কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। রাজের বুকের সাথে লেগে থাকা তার কপালটা যেন রাজের হৃদস্পন্দন টের পাচ্ছিল। একটা গম্ভীর ভারী ধাক্কা ধাক্কি, একটু জোরে না কিন্তু গম্ভীর। সে অনুভব করছিল এক অদ্ভুত টান, যা সে চাইলেও অস্বীকার করতে পারছিল না। কিন্তু সেই অনুভূতির মাঝেই হঠাৎ বাস্তবতার এক ঝাঁকুনিতে নিজেকে সারিয়ে নিল। ধীরে ধীরে রাজের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার চোখে ভেসে উঠল দ্বিধা, লজ্জা আর এক অদ্ভুত অস্থিরতা। অপ্রস্তুত ভঙ্গিতে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি আমি ফ্রেশ হব। রাজ কিছু বলল না, কেবল তার চোখে ছিল এক অদ্ভুত প্রশ্রয়, যেন সে অপেক্ষা করতে জানে, বোঝে এই অনুভূতিটা হুট করেই গ্রহণ করার নয়। মেহু দ্রুত একপাশে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, পেছনে ফেলে রেখে গেল কিছু না বলা কথা, কিছু না বোঝানো অনুভূতি। মেহু একাকী বসে আছে নিঃশব্দ দুপুরের নিস্তব্ধতায়। রাজ গিয়েছে বাইরে, তার অপেক্ষায় মনটা ভারী। আকাশটা ঢেকে গেছে স্নিগ্ধ ধূসর মেঘে, যে কোনো মুহূর্তেই ঝরে পড়বে বৃষ্টি। মৃদু বাতাস হালকা করে ছুঁয়ে যাচ্ছে মেহুর গা, যেন প্রকৃতি নিজেই তার সঙ্গ দিচ্ছে। চোখ বন্ধ করে সে আবহাওয়ার কোমলতা অনুভব করে। মনে হয় বাতাসের সঙ্গে মিশে গেছে রাজের শ্বাসও। রাজের প্রতি মেহুর মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়েছে, যেটাকে ঠিক ভালোবাসা বলা চলে না, আবার এগিয়ে যাওয়ার মতোও না। সে নিজেও বুঝে উঠতে পারে না এই অনুভূতির নাম কি। রাজ পাশে থাকলে মেহুর মনে হয় ওর প্রতিটা কথা, প্রতিটি আচরণ যেন ওকে পাগল করে দিচ্ছে। এক অস্থিরতা, বিরক্তি, আবার কোথাও যেন অদৃশ্য টান। অথচ রাজ একটু দূরে গেলেই তার বুকের ভেতরটা হঠাৎই ফাঁকা হয়ে ওঠে। এক ধরনের অভাব, শূন্যতা ঘিরে ধরে থাকে। মনে হয় রাজ না থাকলে চারপাশের সব কিছুই অর্থহীন। এই টানাপোড়েনের আবেশে মেহুর দিন কেটে যায় এক অজানা অপেক্ষায়। নিজেই নিজেকে প্রশ্ন করে, এ কি তবে ভালোবাসা, নাকি এটা কেবলই একজন মানুষের অভ্যাসে জড়িয়ে যাওয়া? মেহু যখন নিজের মনের জটিল আবেগগুলোতে হারিয়ে গেছে, ঠিক তখনই আকাশ যেন আর স্থির থাকতে না পেরে ভারী বর্ষণে ভেঙে পড়ে। ঝমঝম শব্দে চারপাশে মুহূর্তেই ভিজে যায়। হঠাৎই এমন বৃষ্টিতে মেহু চমকে ওঠে, অস্থির হয়ে জানলার দিকে এগিয়ে যায়। তার বুকের ভেতরটা যেন ধরফর করে ওঠে। রাজের কথা ভেসে আসে মনে। সে এখন কোথায়? এই বৃষ্টির মধ্যে কি সে ঠিক আছে? মেহুর চোখ ছুটে চলে যায় রাস্তার দিকে, যেন কোথাও রাজের ছায়া দেখতে পায়। চিন্তার স্রোত ঘূর্ণির মতো ঘুরতে থাকে মনে। ছাতা সঙ্গে ছিল তো? ভিজে যাচ্ছে না তো? ঠান্ডা লেগে যাবে না তো? অজানা আশঙ্কা তাকে গ্রাস করে। সে বুঝতে পারে রাজের প্রতি তার অনুভূতির গভীরতা কতখানি। এই বৃষ্টিতে রাজ যেন তার হৃদয়ের প্রতিটি স্পন্দনেই গেঁথে আছে। ঠিক তখনই দরজার কপাট ধীরে ধীরে খুলে গেল। মেহু চমকে উঠল। বেলকনি থেকে উঁকি দিয়ে দেখে রাজ ভেজা চুল ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকছে।
তার গা থেকে পানি টপটপ করে পড়ছে, ভিজে গেছে জামা। মাথার চুলে হাত চালিয়ে সে পানি ঝেড়ে নিচ্ছে। সেই মুহূর্তে মেহুর বুকের ভেতরটা একটু শান্ত হলেও ঠোঁট কাঁপা স্বরে সে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন আপনি? রাজ একটু অবাক হয়ে তাকায় মেহুর দিকে, চোখে মৃদু হাসি। তারপর পাশের টেবিল থেকে একটা টাওয়াল তুলে মাথা মুছতে মুছতে বলে, বাড়ির সামনে ছিলাম, একটু শরীরচর্চা করছিলাম। বৃষ্টি যে এমন ঝরবে বুঝিনি। মেহু কিছু বলার আগেই জানালার কাছে বৃষ্টির ফোঁটা আরো জোরে ঝাপটাতে থাকে। তার চোখে মুখে মিশে থাকে একটু রাগ, একটু ভাবনা, আর অনেকটাই স্বস্তি। মেহু। রাজের নরম ডাকে জানলার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে থাকা মেহু ধীরে দৃষ্টি ফেরায়। তার চোখে এখনো কিছুটা অভিমান, কিছুটা প্রশ্ন। রাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর অনুনয় মেশানো কণ্ঠে বলে, এক কাপ চা করে দিবে? শরীর ভিজে ঠান্ডা লাগছে নিশ্চয়ই, কিন্তু রাজের কণ্ঠে শুধু শরীরের প্রয়োজন নয়, যেন এক ধরনের সম্পর্কের উষ্ণতার ছোঁয়াও লুকানো। মেহু চুপ করে থাকে এক মুহূর্ত, তারপর গভীর একটা শ্বাস ছেড়ে বলে, বসুন, আনছি। রাজ কিছু বলতে চায় কিন্তু চুপ করে থাকে। মেহুর পায়ের শব্দ মিলিয়ে যায় রান্নাঘরের দিকে, আর ঘরের বাইরেটা আবারও যেন একটু উষ্ণ হয়ে ওঠে এক কাপ চায়ের অপেক্ষায়। মেহু রান্নাঘরে ঢুকতেই থমকে দাঁড়ায়। রুনা এহসান রান্নার টেবিলে ব্যস্ত, হাতে সবজি কাটছেন। মেহু কিছুটা অপ্রস্তুত হয়ে এক পা সামনে বাড়ায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। ইয়ে মানে আপনার ছেলে চা চাইছিল আর কি। কণ্ঠটা কাঁপে মেহুর, বাকিটা বলার আগেই সে থেমে যায়, কথাগুলো গলার কাছেই যেন আটকে থাকে। রুনা এহসান এক মুহূর্তের জন্য মেহুর দিকে তাকান, চোখে নির্লিপ্ত এক দৃষ্টি, না রাগ না হাসি, শুধু নিস্তরঙ্গ অভিব্যক্তি। কিছু না বলেই তিনি ধীরে ধীরে চা পাতা, চিনি আর দুধ নামিয়ে রেখে টেবিলে সাজিয়ে দেন। তারপর কোনো কথা না বলে আবার নিজের কাজে মন দেন, যেন কিছুই ঘটেনি, কিছুই শোনেননি। মেহু চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার ভেতরটা ভার হয়ে আসে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এগিয়ে গিয়ে নিঃশব্দে চায়ের উপকরণগুলো গুছিয়ে নেয়। রান্নাঘরের নীরবতায় যেন এক অমোচনীয় দূরত্ব জমে ওঠে দুই নারীর মাঝে। মেহু ধীরে ধীরে চা বানাতে থাকে। স্টোভের উপরে কেটলিতে দুধ গরম হচ্ছে, পাশে চায়ের পাতি মেপে রাখে সে, কিন্তু মনটা স্থির হতে চায় না। কিছু একটা বলতে ইচ্ছে করছে, কিন্তু কোথা থেকে শুরু করবে, কেমন করে সম্বোধন করবে, সেই দ্বিধা তাকে কাবু করে রাখে। আন্টি বলবে, নাকি মা, না আপনি? প্রতিটা সম্ভাব্য সম্বোধন যেন দেয়ালে ধাক্কা খায়। রুনা এহসান সবজি কাটছিলেন, কিন্তু মেহুর চোখের কোণ আর হাতের স্পন্দনে জমে থাকা অস্থিরতা তার চোখ এড়ায় না। হঠাৎ ছুরি নামিয়ে রেখে তিনি ধীর স্বরেই বলেন, কিছু বলবে? মুহূর্তটা থেমে যায়। মেহু চামচ হাতে দাঁড়িয়ে থাকে, চায়ের ফোঁটার শব্দ যেন কানে এসে বাজে। সে একবার রুনা এহসানের দিকে তাকিয়ে, চোখে না রাগ না কোমলতা, শুধু প্রশ্ন। মেহুর ঠোঁট কেঁপে ওঠে। সে কি বলবে সত্যি, নাকি আবারও চুপ করে যাবে? চা তৈরি হয়ে গেছে। মেহু ধীরে ধীরে 4টি কাপ ট্রেতে সাজায়, 2 কাপ রাজ আর নিজের জন্য, একটি আতিফ এহসানের আর একটি রুনা এহসানের জন্য। শব্দ না করে সে 1 কাপ চা রুনা এহসানের সামনে বাড়িয়ে আসতে যাচ্ছিল। ঠিক তখনই তার পেছনে নির্লিপ্ত অথচ স্থির কণ্ঠে রুনা এহসান বলে ওঠেন, বিয়ে যেহেতু হয়ে গেছে, অস্বীকার করলে তো মিথ্যা হয়ে যাবে না? মেহুর পা থেমে যায়, ট্রেতে রাখা কাপগুলো একটু কাঁপে। সে ধীরে ধীরে পিছনে তাকায়। রুনা এহসান এবার তার দিকে না তাকিয়ে সবজি কাটতে কাটতেই বলেন, আমাকে মা ডেকে সম্বোধন করো, আতিফকে বাবা ডাকো। শব্দগুলো যেন ঘরের ভেতরে এক অদৃশ্য কম্পন সৃষ্টি করে। মেহু স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে বিস্ময়, বুকের ভেতরে একটা হালকা কেঁপে ওঠা। বুঝতে পারে না এটা কি আদেশ, স্বীকৃতি, নাকি ভালোবাসার এক অচেনা রূপ। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, আর মেহুর চোখের পিছনে জমে থাকা অশ্রু গলতে শুরু করেছে নিঃশব্দে। জি আচ্ছা। মেহু নিচু স্বরে এতটুকু বলেই রান্নাঘর থেকে বেরিয়ে আসে, চোখে মুখে চাপা এক বিস্ময়, বুকে যেন ভার জমে আছে। হাতে ধরা চায়ের ট্রে নিয়ে সে ধীরে ধীরে আতিফ এহসানের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজায় হালকা করে করাঘাত করে। ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ভিতরে আসো। মেহু দরজা খুলে ভেতরে ঢোকে। আতিফ এহসান চোখ তুলে তাকান, একটু ভ্রু কুঁচকে যায়। তার দৃষ্টিতে অভিভাবক সুলভ জিজ্ঞাসা, আবার যেন এক প্রকারের পরিমিত দূরত্ব। মেহু হাত বাড়িয়ে চায়ের কাপটা সামনে ধরে বলে, আপনার চা। আতিফ এহসান চোখ না সরিয়ে পাশের টেবিলের দিকে ইশারা করেন। এখানে রেখে যাও। মেহু একটাও কথা না বলে কাপটা টেবিলে রাখে, তারপরে ধীরে পিছনে ফিরে রুম থেকে বেরিয়ে আসে। তার চুপচাপ পায়ের শব্দ যেন একটা দীর্ঘ পথ পেরিয়ে যায়, আর হৃদয়ের ভিতরে জমে থাকা কথাগুলো ধীরে ধীরে
দম বন্ধ করে। ঘর আবারও নিঃশব্দেই ভরে ওঠে, কিন্তু এবার সেই নীরবতায় একটু যেন অন্যরকম ওজন। রাজ বিছানায় আছোয়া হয়ে ল্যাপটপে কাজ করছিল। স্ক্রিনে নীল আলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল একটানা। শব্দহীন ঘরে কেবল কিবোর্ডে টুংটাং আর মাঝে মাঝে মাউসের ক্লিক। মেহু একটু দূরে সোজা হয়ে বসেছিল কাউচে, হাতে ধরা নখটা এক মনেই কামড়াচ্ছিল, কিন্তু মন পড়েছিল অন্য কোথাও। চোখ ভারী হয়ে আসছিল, ঘুম যেন তাকে আচ্ছন্ন করে ফেলতে চাইছিল বারবার, তবু সে উঠছিল না। বিছানাটা খালি, অথচ রাজ সেখানে আছে বলে সে তার জায়গায় নেই সেখানে। মেহুর চোখ ঘুমে ঝাপসা, কিন্তু মন খুঁজে ফিরছে রাজের একটুখানি ডাক, একটুখানি দৃষ্টি। রাজ জানে না অথবা বোঝেও চুপ করে, আর মেহু নিজের ভেতরের যুদ্ধ লুকিয়ে বসে আছে নিঃশব্দে। রাজ বিষয়টা লক্ষ্য করে মেহুর উদ্দেশ্যে বলে, ঘুম পাচ্ছে তো এসে ঘুমিয়ে পড়ো, এভাবে বসে ঝিমোচ্ছ কেন? রাজের কথায় মেহু চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আপনার সাথে একই বিছানায় ঘুমাবো? মেহুর কথা শুনে রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরেই ল্যাপটপটা সাইডে সরিয়ে রেখে গম্ভীর গলায় বলল, তোমার কি মনে হয় একই বিছানা না ঘুমালে তুমি সবার চোখে এখনো ভার্জিন থাকবে? কথাগুলো যেন বাতাস কেটে গেল। একটু থেমে রাজ আরও যোগ করলো, না বেবি, মানুষ তো ভেবেই নেয় তোমার আর আমার মাঝে যা হবার তা হয়েই গেছে। আর কিছু বলল না সে, কথার মাঝপথেই থেমে গেল। কিন্তু তার চোখে ছিল একরকমের নির্মম স্পর্শতা। মেহু স্তব্ধ, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাজের দিকে। এই লোকটা কি সব বলছে? একটু লজ্জা নেই? এত নির্লজ্জ ভাবে এসব বলে কিভাবে? মেহু মুখ বাঁকিয়ে সোজা সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ঘুম চোখে থাকায় হালকা আরাম পেতেই লেগে আসে তার চোখ, কিন্তু হঠাৎই মনে হলো শূন্যে ভাসছে সে। তাই পিটপিট করে চোখ খুলতেই দেখে রাজের মুখ। রাস্তাকে বাহুতে আবদ্ধ করে কোলে নিয়ে বিছানার দিকে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিতেই মেহু উঠে বসতে নেয়, কিন্তু তার আগেই রাজ তার অর্ধেক শরীরের ভর মেহুর উপরে ছেড়ে দেয়। রাজের এমন কাণ্ডে মেহু চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি করছেন রাজ? ছাড়ুন আমায়। চুপ করে শুয়ে ঘুমাও আর আমাকে ঘুমোতে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এই বলে মেহুর বুকে মাথা রেখে লাইট অফ করে দেয় রাজ। লাইট অফ করতেই যেন মেহুর বুকের ধুকপুকানি আরও বেড়ে যায়। রাজ মেহুর বুকের এই ধুকপুকানি কান পেতে শুনছে। এ যেন তার মনে অন্যরকম আনন্দ দিয়ে যাচ্ছে। ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি নিয়ে মেহুর বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সামিয়া একা বেলকুনিতে বসে আছে, দেয়ালে হেলান দিয়ে। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে ফোনের টুংটাং শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সেগুলোর কোনোটাই সামিয়ার মনোযোগ কাটছে না। সে তখনও ডুবে আছে নিজের নিউজ ফিড স্ক্রোলে। একের পর এক ছবি, ভিডিও, পোস্ট সব যেন একঘেয়ে একটা স্রোতের মতো বয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। হঠাৎ একটা ভিন্ন রকমের টুং শব্দে তার আঙুল থেমে যায়, চোখ আটকে যায় স্ক্রিনে। একটি নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নামটা চোখে পড়তেই সামিয়ার মনোযোগ কেড়ে নেয় নামটি, আব্রাহাম খান আবির। নামটা যেন চেনা আবার অচেনাও। সামিয়ার মনে এক চিলতে কৌতূহলের রেখা খেলে যায়। সে আগেও এই নামটা কোথাও শুনেছে, মনে করতে পারলো না। এত কিছু না ভেবে সে প্রোফাইলে ঢোকে, কয়েকটা পিক ছাড়া আর কোনো পোস্ট নেই। সামিয়া ভাবলো একসেপ্ট করবে কি করবে না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে একসেপ্ট করে। একসেপ্ট করার সাথে সাথেই আরও টুং করে একটা নোটিফিকেশন আসে, মেসেজ দিয়েছে ওই আইডি থেকে। সামিয়া মেসেজটা সিন করে। হ্যালো মিস সামিয়া। সামিয়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মেসেজের দিকে। তার আইডিতে বা কোথাও তার নাম সামিয়া নেই। একমাত্র তার বাড়ির লোক ছাড়া আর কেউ তার এই নাম জানেও না। সবাই তাকে চেনে আহিয়া শেখ নামে। আইডিতেও সামিয়া নামটা কোথাও নেই। তাহলে এই লোক জানলো কি করে? সামিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আমার নাম জানলেন কি করে? সাথে সাথে অপর পাশ থেকে রিপ্লাই আসে, প্রিয় মানুষের নাম জানাটা খুব কঠিন কোনো ব্যাপার নয়, আর আপনি তো আমার খুবই প্রিয়। উত্তরটা আনএক্সপেক্টেড ছিল, যার ফলে আবারও মুখ হা হয়ে যায়। কে আপনি? আমাকে চেনেন কি করে? নাম আবির, আর তোমাকে চিনি বহু আগে থেকেই। এখন কি কাজ? এবার আর রিপ্লাই আসলো না, আর না মেসেজ সিন হলো। সামিয়া একবার চেক করলো, কিন্তু রিপ্লাই আসলো না, সিনও হলো না। সামিয়া এবার তপ্ত শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, সোজা চলে যায় বিছানায় ঘুমাবে বলে। সকাল সকাল রুনা ইহসান রান্নাঘরে দৌড়ঝাঁপ দেখে মেহু গুটি গুটি পায়ে রান্নাঘরে প্রবেশ করে। রুনা ইহসান একবার হাত মোচড়াতে থাকা মেহুর দিকে তাকিয়ে আবারও রান্নায় মনোযোগ দিয়ে বলে, কিছু বলবে? মেহু নিচের দিকে মাথা রেখে ফ্লোরে তাকিয়েছিল। রুনা ইহসানের প্রশ্নে তার দিকে মাথা তুলে তাকায়, আমতা আমতা করে বলে, আসলে বলতে চাইছিলাম, আজকে কি কেউ আসবে বাড়িতে? হ্যাঁ, আমার ছোট ছেলে আদিল আসবে। মেহু অবাক হয়,
কি রাজের ভাইও আছে? সে তো জানতোই না এটা। মিহু তখনও ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রুনা এহসান আবারও জিজ্ঞেস করে, আরো কিছু বলবে? একটু হেল্প করে দিই, কি করতে হবে বলুন? নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস এনে বলে মেহু। রুনা এহসান আবার আর না করেন না, এবার আর না করেন না। মেহুকে কিছু সবজি ধরিয়ে দিয়ে বলে, এগুলো কেটে দাও, তাহলেই হবে।